প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প, যাকে আমাদের শেখ হাসিনার সঙ্গে তুলনা করা যেতে পারে, আর রিপাবলিকান পার্টিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা যেতে পারে, কারণ তারা স্বার্থের জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। বিশেষভাবে এই পাগলা রাজা বা ম্যাড কিং ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। এবং ডোনাল্ড ট্রাম্প এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল, অর্থাৎ কখন কি করে বসে, এতটাই খেপাটে এই লোকটি, এতটাই ক্রেজি যে কারো পক্ষে আগাম বোঝা মুশকিল হয়ে পড়ে। তার অ্যাডভাইজাররা মাঝে মাঝে অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যান, কারণ তারা অ্যাডভাইস করেন একরকম, ট্রাম্প করে বসে অন্যরকম। এর অসংখ্য নজির আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি। বিশেষভাবে ইরান ইসরায়েল যেই সংঘর্ষ হলো, যেই যুদ্ধটি হলো, যুদ্ধই বলবো, সেই ইসরায়েল ইরান বা ইরান ইসরায়েল যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প যা করলো, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিল যে 2 সপ্তাহ কূটনৈতিক আলাপ আলোচনা চিন্তা ভাবনার জন্য ইরানকে দেওয়া হচ্ছে। 2 সপ্তাহ পর তাকে কোনো অ্যাকশনে যেতে হবে যদি যেতে হয় ইরানের ব্যাপারে। তো 3 দিনের মধ্যেই সম্পূর্ণ 180 ডিগ্রিতে ঘুরে ইরানে আক্রমণ করলো ডোনাল্ড ট্রাম্প। তো এইটি তার অ্যাডভাইজাররা অনেকে জানতেন না যে ট্রাম্প এটি করতে যাচ্ছে। তো যেটি বলছিলাম, ট্রাম্প আনপ্রেডিক্টেবল, অর্থাৎ কী করবে বোঝা যায় না আগের থেকে। তো এই পাগলা রাজা সম্প্রতি কিছু সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র বিষয়ক, যেটি বিশ্বব্যাপী কন্ট্রোভার্সি তৈরি করেছে, বিতর্ক তৈরি করেছে। 17 জুলাই যুক্তরাজ্যের প্রেস্টিজাস ডেইলি, অর্থাৎ খুবই একটি পাবলিক খুব গুরুত্ব দেয়, ইন্টারন্যাশনালি মর্যাদা আছে এমন একটি সংবাদপত্র, ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালে একটি ডাইরেক্টিভ ছাপানো হয়েছে, নির্দেশনা। মার্ক রুবিও, পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও স্বাক্ষরিত একটি নির্দেশনা ছাপা হয়েছিল 17 জুলাই। সেখানে হেডলাইন ছিল ইউএস টু কার্টল প্র্যাকটিস অফ অ্যাসেসিং ফেয়ারনেস অফ ফরেন ইলেকশনস। আমি আবার পড়ছি, ইউএস টু কার্টল প্র্যাকটিস অফ অ্যাসেসিং ফেয়ারনেস অফ ফরেন ইলেকশনস, ওয়াল স্ট্রিট জার্নাল। অর্থাৎ যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশে যেসব নির্বাচন হয় বা হবে, সেগুলোতে অ্যাসেস করবার ব্যাপারটি সংক্ষিপ্ত করবে। অর্থাৎ আগে যেভাবে ইলাবোরেটলি বিদেশি নির্বাচনগুলো, বিভিন্ন দেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হতো, তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করতো যেভাবে, সেভাবে করবে না, কাটল করবে, বিষয়টি কাটছাট করবে, কমিয়ে দেবে, অর্থাৎ সুবিধা মতো করবে। তো প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে নির্বাচন ভালো হয় না, বিশেষভাবে ওইসব দেশগুলোতে, বাংলাদেশের মতো দেশগুলোতে বিশেষভাবে, নির্বাচন পরবর্তী সময়ে তারা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় বা অ্যাসেস করে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি তাদের অ্যাসেসমেন্ট কেমন হয়েছে বা যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে এই নির্বাচনটি। তো এখন বলছে যে তারা ওইভাবে যাবে না, আগে যেভাবে যেত। এখন আর তারা, এই রিপোর্টের সারমর্ম বলছি আমি আপনাদের, এখন সেভাবে যাবে না। এখন থেকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র, তাদের ফরেন পলিসি তারা চেঞ্জ করেছে। এখন থেকে তারা পৃথিবীর কোনো দেশের নির্বাচনী ফলাফল বিষয়ে নিয়ন্ত্রিত অ্যাসেসমেন্ট করবে। অর্থাৎ বলা হয়েছে ফেয়ারনেস নিয়ে কোনো প্রশ্ন করবে না, ন্যায্যতা, স্বচ্ছতা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে কিনা সেই নির্বাচনে, এগুলো কিচ্ছু তারা বলবে না। এবং সেই মর্মে বৃহস্পতিবার দিন সারা দুনিয়ায় যুক্তরাষ্ট্রের যত এমবেসি এবং কনসুলেট আছে, সব জায়গায় তারা এই মেসেজটি পাস করেছে যে সেখানে যুক্তরাষ্ট্রকে যারা প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন দেশে কনসুলেট এবং এমবেসি, সেখানকার ডিপ্লোম্যাটরা যাতে এই প্র্যাকটিস করেন, অর্থাৎ কোনো দেশে নির্বাচন হলে সেই নির্বাচন বিষয়ে তারা যাতে নিয়ন্ত্রিত মতামত দেন। এবং বলা হয়েছে যে শুধু বিজয়ীকে অভিনন্দন জানানো যাবে, নির্বাচন কেমন হয়েছে, খারাপ কি ভালো, পুকুর চুরি হয়েছে কি, সাগর চুরি, ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা, এসব বলা যাবে না। যত কিছুই হোক, বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে হবে। আর বিশেষ কারণে এখানে রিপোর্টে যেরকম ভাষায় উল্লেখ করা হয়েছে, ক্লিয়ার অ্যান্ড কম্পেলিং, যদি তাদের মনে হয় যে সুনির্দিষ্ট এবং এটা করতে তারা বাধ্য, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ক্লিয়ার অ্যান্ড কম্পেলিং, এরকম সিচুয়েশনে তারা একটু পরিবর্তন করে অ্যাসেস করতে পারবে। আর না হলে ঢালাওভাবে অ্যাসেসমেন্টই হবে নির্বাচনের বৈধতা দিয়ে,
এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে। এবং তারা বলেছে যে যুক্তরাষ্ট্র এখন থেকে ডিসিশন নিয়েছে কোনো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আর ইলেকশন বিষয়ে ওরকম মন্তব্য করলে, যদি আনফেয়ার হয় কোথাও ইলেকশন, রিগিং হয়, ইঞ্জিনিয়ারিং হয়, এই বিষয়ে কথা বললে সেই সব দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা হবে। তাই ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি হলো কারো সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে না, কারণ যুক্তরাষ্ট্র খুব রেসপেক্টফুল থাকবে অন্যের সার্বভৌমত্বের ব্যাপারে, যেই রেসপেক্টফুলনেস দেখিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের সময়। আপনাদের জানা আছে যুক্তরাষ্ট্র কি করেছে। তো এই পাগল বলছে যে অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে, শ্রদ্ধাশীল থাকতে গিয়ে তাদেরকে এই ফরেন পলিসি চেঞ্জ করতে হয়েছে। তো একবার ভেবে দেখুন প্রিয় দর্শক, এই পাগলটি কি না করেছে। প্রথমবারে ইলেকশন রিগিংও করেছে যুক্তরাষ্ট্রে। তো আর অনিয়মের মধ্যে সে ডুবেই আছে, আদালতকে হুমকি দিচ্ছে, বিচার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের, যা কখনো ঘটেনি আগে। শুধু সেটাই না, যা ইচ্ছে তাই করছে। সরকারি দপ্তরগুলোতে পাইকারি হারে ছাঁটাই করছে কর্মচারী। আর ইদানিং ট্যারিফ নিয়ে, রিসিপ্রোকাল ট্যারিফ যেটাকে বলছি আমরা, তো সেই রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে, শুল্ক নিয়ে বিশ্বব্যাপী যুদ্ধ লাগিয়ে দিয়েছে ট্রেড সেক্টরে। ব্যবসা বাণিজ্য উলটপালট করে দিয়েছে। ইভেন আমরাও এখন সাফার করছি। আমরা অত্যন্ত দুশ্চিন্তায় আছি যে আমাদের সঙ্গে কি হবে। 35% যেই ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ উল্টা বা পাল্টা শুল্ক আমাদের উপর আরোপ করেছে, আগে যা ছিল তার সঙ্গে এক্সট্রা। এবং সেটি নিয়ে আমরা এখনো দেন দরবার করছি, আমরা কোনো শুরু হয় এখন আসতে পারিনি। একবার ভেবে দেখুন, আমাদের গার্মেন্টস সেক্টর একেবারে বন্ধ হয়ে যাবে যদি এটি অ্যাপ্লিকেবল হয় এবং এটি ইফেক্টিভ হয়। তো শুধু আমরা না, সারা বিশ্বের অসংখ্য দেশ তাদের নিজস্ব ব্যবসা এসব নিয়ে অনেক চিন্তিত আছে। অর্থাৎ টালমাটাল একটি অবস্থা তৈরি করেছে। তার কি পলিসি? তার পলিসির নাম হলো আমেরিকা ফার্স্ট, যুক্তরাষ্ট্র আগে, এই হলো তার পলিসি। আর এই পলিসিরই এগুলো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তো এই পাগল লোকটি কখন কি করে আমাদের পক্ষে বোঝা মুশকিল। তো এখন কথা হলো, আমি থাম্বনেইলে বলেছি যে মহানবীর আদর্শ ফলো করলো কিনা। ফলো করেছেন ডোনাল্ড ট্রাম্প। কেন বলেছি সেই কথা আসছি। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে এই গল্পটি, এটি সত্যি গল্প না। মহানবীর জীবদ্দশায় এক দরিদ্র মানুষ মহানবীর কাছে গেলেন, তার ছোট্ট ছেলেটিকে নিয়ে, কিশোর ছেলেটিকে নিয়ে গেলেন। গিয়ে বললেন যে হুজুর, আমার এই ছেলে আপনার বিরাট বড় ফ্যান, অনেক বড় ভক্ত, আপনার কথা শুনবে, আমাদের কারো কথা শুনে না। আমি গরিব মানুষ, আমি এফোর্ড করি না, ও খুব মিষ্টি খেতে পছন্দ করে, আর আমাকে খুব চাপ দেয়, আমার উপর চাপ সৃষ্টি করে মিষ্টি কিনে দেওয়ার জন্য। আমি তো এফোর্ড করি না এটা। আপনি একটু বুঝিয়ে বললে ও আর মিষ্টি খাবে না, আপনার কথা শুনে বা শুনবে। তো মহানবী বললেন, আপনি এক সপ্তাহ পরে আসুন। এক সপ্তাহ পর আবার গেলেন তিনি কিশোরটিকে নিয়ে। মহানবী আবারও তার কুশলাদি বিনিময় করে আবার তাকে ছেড়ে দিলেন, আরেক সপ্তাহ পরে আসুন। তো এইভাবে সম্ভবত 3 বার তাকে যেতে হয়েছে মহানবীর কাছে, এক সপ্তাহ অন্তর অন্তর। তো তৃতীয়বারে মহানবী ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তোমার বাবা তো গরিব মানুষ, তোমাকে মিষ্টি খাওয়াতে পারবে না অত, তুমি এই মিষ্টি খাওয়ার বায়নাটা ছেড়ে দাও, তুমি মিষ্টি খাবে না, তোমার বাবা এফোর্ড করেন না, তাই খাবে না, যাও পাশে যাও। তো ছেলেটি মন খারাপ করলো, মেনে গিয়েছে, কমিটমেন্ট করে গিয়েছে মহানবীর কাছে যে আচ্ছা হুজুর, আপনি যেহেতু বলেছেন আমি আর মিষ্টি খাবো না, আমার কষ্ট হলো, আমি আমার লোভ সংবরণ করবো, মিষ্টির ব্যাপারে বাবাকে আর চাপ সৃষ্টি করবো না। তো সেই কিশোরের বাবা তিনি মহানবীর উপর একটু বিরক্ত হলেন এবং বিরক্ত হয়ে বললেন, হুজুর, এই কথাটা তো আপনি প্রথম দিনই বলতে পারতেন, এটার জন্য আমাকে 3 বার আনালেন, এটার কি দরকার ছিল? তো মহানবী বললেন যে না, আসলে বিষয়টি এরকম না, আমি এটি করতে পারতাম না। কেন পারতাম না? ওই কাজটি যে আমিও করি, আমি মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করি, মিষ্টি আমার অনেক ভালো লাগার খাবার, তাই আমি নিজে মিষ্টি খাই, আমি কি করে ওই ছেলেটিকে বলবো যে বাবা তুমি মিষ্টি খেও না? এই কথা তো আমি বলতে পারি না, এটা তো অন্যায়। আমি যা করি সেটি আরেকজন করবে না এমন চাহিদা আমার কি করে থাকতে পারে, এমন ইচ্ছে আমি কি করে ব্যক্ত করতে পারি? এটি অন্যায় হতো। তাই আমি এই 3 সপ্তাহে আস্তে আস্তে করে প্র্যাকটিস করে করে অনুশীলন করে আমি আমার মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমার অধিকার জন্মায় সেই ছেলেটিকে বলার, তোমার ছেলেকে বলবার যে বাবা তুমি মিষ্টি খেও না। তাই আমি তোমাকে 3 বার আনিয়েছি, আমি দুঃখিত এই জন্য, তোমার কষ্ট হয়েছে বা সময় নষ্ট হয়েছে, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তো সেই ছিলেন মহানবী, অর্থাৎ সেই কথাই অন্য কাউকে বলতেন যেই কথা তিনি নিজে প্র্যাকটিস করতেন।
যা তিনি প্র্যাকটিস করতেন না সে কথা তিনি কাউকে বলতেন না। তো এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটির কি সম্পর্ক, এই মহানবীর গল্পের কি সম্পর্ক? সম্পর্ক হলো ডোনাল্ড ট্রাম্প জানতেন প্রথমবারে তিনি ইলেকশন রিগিং করেছেন, অনেক অনিয়ম করেছেন, সেই ক্যাপিটলে দাঙ্গা বাঁধিয়েছেন। তো দ্বিতীয়বারেও তার আশাটি যে খুব একটা প্লেজেন্ট ছিল এরকম না, অনেক কিছু, অনেক বিতর্ক, অনেক কিছু আছে এর মধ্যে। তো এবং ডোনাল্ড ট্রাম্প এখন যা করছেন সেগুলি অত্যন্ত খ্যাপাটে আচরণ করছেন, বিভিন্নভাবে আমেরিকার স্বার্থ পরিপন্থী কাজ করছেন। তিনি মনে করছেন আমেরিকার স্বার্থের জন্য কাজ করছেন, কিন্তু আসলে তার এই পাগলামি বা খ্যাপাটে এইসব সিদ্ধান্ত আমেরিকার স্বার্থের পরিপন্থী হচ্ছে। এবং আগামী দিনগুলোতে তিনি যদি তার টার্ম পূরণ করতে পারেন, অনেক অনিয়ম তিনি আমেরিকায় করবেন, তিনি জানেন সেটি। এবং তিনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমেরিকা প্রতি বছর মার্চ এপ্রিলে যে তাদের যে কান্ট্রি ওয়াইজ তারা যে মানবাধিকার রিপোর্ট প্রতি বছর প্রণয়ন করে, হিউম্যান রাইটস রিপোর্ট, তো সেই রিপোর্টগুলো এখন থেকে ডোনাল্ড ট্রাম্প আর প্রণয়ন করবে না। কেন করবে না? কারণ ডোনাল্ড ট্রাম্প জানে সে কী পরিমাণ অন্যায় করছে, কী পরিমাণ অন্যায় আগামী দিনগুলোতে করবে। তো তার এখন একটা লজ্জা হয়েছে, ভিতরে ভিতরে লজ্জা বোধ করছে, জানে চেহারায় নিজের ছবি দেখতে পাচ্ছে, আয়নায় নিজের চেহারা দেখতে পাচ্ছে। তাই আগে ভাগে চিন্তা করছে যে আমি তো অপকর্মের রাজা, তো আমি এত অপকর্ম করবো যে আমাদের যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্ট মানুষ ছুঁড়ে ফেলে দিবে। অলরেডি অনেক কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমাদের হাসিনাই মানতে চাইতো না। তো ট্রাম্প এটা জেনে গিয়েছে, তাই ট্রাম্প এখন সিদ্ধান্ত নিয়েছে যে অন্য দেশের ইলেকশন নিয়ে কোনো কথা বলবে না। অন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার উচিলায় বলছে আমি কথা বলবো না, সার্বভৌমত্বকে রেসপেক্ট করি অন্যদের, তাই তাদের ইলেকশন যা খুশি তা হোক, শুধু বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাবো, এর বাইরে আর কিচ্ছু বলবো না, সমালোচনা করবো না। অর্থাৎ সেই মহানবীর যেই বোধটি ছিল যে আমি যা করি না সে কথা অন্যদের কি করে বলবো করতে, তাই ট্রাম্প সেভাবে চিন্তা করলো যে আমি তো অনেক অপকর্ম করবো, এই অপকর্ম অন্যদের না করতে বলবো কিভাবে, বা আমার দপ্তরের, আমার ডিপার্টমেন্টের, আমার দেশের এই রিপোর্টটি মানুষ ভালোভাবে দেখবে কেন। তাই নিজের আচরণ কিছুটা বদলাবার চেষ্টা করছে ট্রাম্প। আমি মনে করি লজ্জাবোধ থেকে, তার মধ্যে সামান্য হলো লজ্জাবোধ তৈরি হয়েছে, সেই লজ্জাবোধ থেকে এই সিদ্ধান্ত সে নিয়েছে। তো সেই জন্য আমি আসলে বিষয়টিকে বলেছি যে মহানবীর আদর্শে অনুপ্রাণিত হলো কিনা ট্রাম্প। হ্যাঁ, এই বিষয়টিকে তো ওইভাবে মিলিয়ে নেওয়া যায়। তা আগামী দিনে আমরা দেখবো এই পাগল আর কি কি করে। ইতিমধ্যে মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে বিশ্বব্যাপী সব মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। কারণ পৃথিবীতে স্বৈরতন্ত্র কায়েম আছে যেসব দেশগুলোতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যেসব দেশে স্বৈরতন্ত্র কায়েম আছে, সেখানে এতদিন সামান্য হলেও যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টকে অনেকে একটু সমীহ করত, যে এই রিপোর্টের উপর ভিত্তি করে স্যাংশন হতে পারে, অনেক কিছু হতে পারে সেই সব দেশগুলোর উপর। তো সেই কারণে তারা সামান্য সমীহ করত, রেখে ঢেকে দুর্নীতি করতো, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটু রেখে ঢেকে করতো। তো এখন যেহেতু তারা এইসব ব্যাপারে কিছু আর বলবে না, তাই এখন আর কোনো রাগ ঢাক থাকবে না। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, তারা যা খুশি তাই করবে, মানবাধিকারের একেবারে চূড়ান্ত অবনতি ঘটবে এইসব দেশে। এবং যুক্তরাষ্ট্রের ফরেন অফিস কোনো কথা বলবে না এই বিষয়ে। তাই মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে ভবিষ্যতে কি হবে, মানবাধিকারের চরম লঙ্ঘন হবে এইসব দেশগুলোতে। তাই তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা এই অবস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসবার পরামর্শ দিয়েছে। তো মনে হয় না ট্রাম্প এসবে কান দেবে। তো দেখা যাক, ভবিষ্যৎ বলে দিবে ট্রাম্পের পাগলামি আর কতটুকু বাড়তে পারে, বা ট্রাম্প আর কি করতে পারে বিশ্বকে ডুবাবার জন্য। নিজের দেশকে তো ডুবানো শুরু করেছে অলরেডি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।